সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান আমরা দেখছি। আমরা এতক্ষণ গানে ছিলাম, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক প্রফেসর ডক্টর মুহিত কামাল। তিনি একজন কথাশিল্পী। তার পাশাপাশি আমরা জানি যে শব্দঘর নামে একটি অসাধারণ সাহিত্য পত্রিকার তিনি সম্পাদক। এবার ঈদুল ফিতর উপলক্ষে যতগুলো সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই পত্রিকাগুলোর মধ্যে একটি অন্যতম সেরা কাগজ হচ্ছে শব্দঘর। আমরা জানি যে ঈদুল ফিতর উপলক্ষে যেসব পত্রিকা বের হয় সেটা আমাদের বিনোদনের একটা খুব বড় জায়গা, এবং প্রায় এক বছর ধরে মানুষ এইসব পত্রিকাগুলো পড়ে। তার উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, ছড়া, ফিচার, ভ্রমণ কাহিনী, নানা রকম। আমাদের শব্দঘর, আমাদের আজকের যিনি অতিথি মুহিত কামাল, তিনি কিন্তু শব্দঘরের সম্পাদক এবং সারা পৃথিবীর নানা সেরা লেখাগুলো কখনো অনুবাদের মাধ্যমে, কখনো সরাসরি তিনি প্রকাশ করে থাকেন। মুহিত ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো লাগছে আজকের অনুষ্ঠানে এসে। না, অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি একজন মনোচিকিৎসক এবং সেটাও একটা বড় জায়গা আপনার, কিন্তু লেখালেখির জায়গাটা আপনার এতটাই আপনাকে গ্রাস করেছে যে আপনি এখন আমাদের সবার কাছে প্রিয় কথাশিল্পী হিসেবেই দেখা দিয়েছেন। তো আপনার পত্রিকা শব্দঘর ঈদ সংখ্যা যে আপনি আবার প্রকাশ করলেন, আপনার শব্দঘরের যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করছি লেখার, এটা সম্পর্কে যদি আপনি একটু ছোট্ট করে বলেন। প্রথম কথা হচ্ছে, আমি শব্দঘরের পরিকল্পনাটা দীর্ঘদিন ধরে করি, মানে এটা হুট করে হয় না। 6-7 মাস আগে থেকে এটা পরিকল্পনা হয়। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা, 2 নম্বর হচ্ছে লেখক সিলেকশন। কারণ আমরা যদি একটু ইতিহাস বিশ্লেষণ করে দেখি, শব্দঘরে যাওয়ার আগে ছোটোবেলায় আমরা পড়েছিলাম ঈদ সংখ্যা হিসেবে বেগম, এখনও বোধহয় সেটা আছে। তারপরে আমরা পড়েছিলাম রোববার, বিচিত্রা, ইত্তেফাক, যেগুলো ওই রাহাত খানের একটা উপন্যাস পড়েছিলাম, হে অনন্তের পাখি। আমার মনে আছে কোনো একটা ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তো তখন রাহাত খান ছিল একটা আমাদের স্টার, মানে লেখক জগতের, আমাদের ছোটোবেলায়। তো এভাবে আমরা দেখছি যে কিছু কিছু যারা প্রতিষ্ঠিত লেখক, গুণী লেখক হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছেন, সেই লেখক অনুযায়ী অনেকে পত্রিকা কিনে। আমরা চেষ্টা করি আমাদের দেশে যারা প্রতিষ্ঠিত, ভালো লেখে, গুণী লেখক এবং লেখক হিসেবে নিজেদের মর্যাদার আসন উন্নত করেছেন, তাদেরকে একটু আগে থেকে চিঠি দিই যে আমাকে উপন্যাস দিন, বা আমাকে গল্প দিন, বা অনুবাদ দিন, ভ্রমণ কাহিনী দিন। আমরা চিঠি পাঠাই। এখানে সব কিছু সাহিত্য। আমাদের দেশে কারা ভালো গল্প লেখে, তাদের গল্প, অথবা কবিতা, অথবা ভ্রমণ সাহিত্য, আমরা ভ্রমণ কাহিনী নয়, ভ্রমণকে সাহিত্যের আঙ্গিকে উপস্থাপন করা। যেমন আমার মাইনুস সুলতান অনেক পত্রিকায় লিখেছে, শাহাব আহমদ আরেকজন ব্যক্তিক্রম আছে, খুব ভালো লিখছেন, তিনিও আমার পত্রিকায়, 2টা আমার ভ্রমণ সাহিত্য আছে। তো আমার সব কিছুই হচ্ছে সাহিত্য বিষয়ক। তো আমি আপনার কাছে জানার বিষয় যে আপনি তো খুবই একটু উন্নত মানের কাগজ দিয়ে এটা ছেপেছেন, এবং এটা তো ব্যয়বহুল। এখন পত্রিকা বিক্রি করে কি সেই ব্যয় ওঠানো সম্ভব হয়? না, বিক্রি হিসেবে কোনো পত্রিকা বিক্রি করে ব্যয় ওঠানো সম্ভব নয়। অনেকে বিজ্ঞাপন পায়, আমিও কিছু বিজ্ঞাপন পেয়েছি, আবার আমাকে কেউ কেউ একটু ডোনেশনও করে। তো এসব মিলিয়ে আমার হয়ে যায় আর কি, মোটামুটি। ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে, আপনিও শুরু করেছিলেন, লেখকদের সম্মানের বিষয়টা। কোনো পত্রিকা দিচ্ছে, আবার অনেক পত্রিকা দিতে পারে না। এটা কি মানে অনলাইন চালু হওয়ার পরে আমাদের যে মানে লেখার হরফে, ছাপার হরফে যে কাগজ আছে, মানে অফলাইনের যে কাগজগুলো, তারা এটা পাচ্ছে না? লেখকদের সম্মানী দেওয়ার ব্যাপারটা সম্পর্কে এটা আমরা চেষ্টা করি, যারা উপন্যাসিক তাদের জন্য তো আগে একটা চুক্তি হয়, সত্য কথা হচ্ছে এত টাকা দেওয়া লাগবে, এরকম একটা চুক্তি থাকে। সুতরাং দেখতে উপন্যাস পাওয়ার আগেই দিয়ে দিতে হয়। গল্পকারদের হয়তো নিজেদের পরিমণ্ডলে যারা আছে তাদেরকে আমরা মিনিমাম একটা প্যাকেট দিই, একেবারে দেই না তা না। আর কি হলে আরো মানে বিনোদনের জায়গাটা কিংবা লেখালেখির জায়গাটা আরো ভালো হতে পারতো? আসলে ঈদ সংখ্যাগুলো তো পরিবার ভিত্তিক। আমরা ছোটবেলায় একটা ঈদ সংখ্যা আসলে সবাই পড়তো, মানে ঈদের পরে এটা একটা বড় বিনোদন ছিল। এখন এক ঘরের ঈদ সংখ্যা আরেক ঘরে যাইতো। এক একজনের রুচি এক একটা। কেউ হয়তো একটু সিনেমার গল্প শুনতে চায়, কেউ নায়কদের বেশি শুনতে চায়, কেউ খেলোয়াড়দের, এরকম স্টার প্লেয়ারদের কথা শুনতে চায়, কেউ শুধু সাহিত্য পড়তে চায়।
তো সেই অর্থে আমার মনে হয় ঠিক আছে যে আমাদের সাহিত্য যে ঐতিহ্য ধরে রেখেছে, মানে আমাদের অসংখ্য ঈদ সংখ্যা বেরোচ্ছে এখন তো, ডেইলি পত্রিকা ঈদ সংখ্যা করে, সাপ্তাহিক করে, পাক্ষিক করে, আমরা মাসিকরও ঈদ সংখ্যা করছি। হ্যাঁ, তো ঈদ সংখ্যা একটা মনে হয় যেন স্ট্যাটাসের মধ্যে দাঁড়িয়েছে, স্ট্যাটাসের বিষয় হয়ে গেছে। সুতরাং আমি মনে করি একটা পজিটিভ। আপনি এক কথা যদি বলেন আপনার শব্দ ঘরের নিয়ে আপনার স্বপ্ন কি? দেখেন, আমরা সবুজপত্র নিয়ে এখনো গবেষণা করি। সবুজপত্রের যে কাগজটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কাগজ ছিল এবং সেটা পোকা খাইতো না। এখন যে গবেষণা করে যেগুলি আছে সেগুলি অরক্ষিত আছে, সুরক্ষিত আছে। তো আমার একটা মনে মনে গোপন টার্গেট, রবীন্দ্রনাথ শতবর্ষ 1400 সাল কবিতা লিখেছে, শতবর্ষ পরে কে তুমি বসি পরিচম, কৌতূহল ভরে। এই যে আমারও এরকম 100 বছর পরে কি শব্দগর টিকে থাকবে, এরকম কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি। গবেষণাগারে যায় তাহলে তার পৃষ্ঠা যেন নষ্ট না হয়, এটা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমাদের এটিএন বাংলার দর্শক শ্রোতাদের। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী উর্মি নন্দী। আমরা আগে নির্ধারণ করে নিয়েছি যে আমাদের সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা আছে শীত নিয়ে, সেই কবিতাটি আপনি পড়বেন। কবিতাটির শিরোনাম প্রার্থী। প্রার্থী। আমরা শুনি সেই কবিতাটি। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। অসংখ্য ধন্যবাদ উর্মি নন্দী এই কবিতাটি অসাধারণভাবে পাঠ করবার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সাথে এটিএন বাংলাকে এমন চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, কবি ও প্রকাশক জনাব আবুল খায়ের। কথা বলছি তার সঙ্গে। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারিতেই শুধু প্রকাশকরা, আপনি যদি প্রকাশক, তারা শুধু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বই বের করে, কিন্তু বৈশাখও কিন্তু আমাদের একটা বড় উৎসব। তো বৈশাখ উপলক্ষে আপনাদের কোনো চিন্তা থাকে বই বের করার? হ্যাঁ, অবশ্যই অনেকে আছে বৈশাখ নিয়ে কাজ করে। দেশের যে চেতনা, আবেগের জায়গা আছে কিছু, সেই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু লেখক অপেক্ষা করে এই দিনগুলির জন্য। আপনার সমগ্র প্রকাশনার জগতের বয়স কত আপনার টোটাল? আমার একটি ম্যাগাজিন সম্পাদনা করি আমি দীর্ঘ 12 বছর যাবৎ, কালের প্রতিবিম্ব। বাহ। সেটা, আর আমার একটা সংগঠন আছে, সেটারও বয়স প্রায় 13 বছর। আর এমনি প্রফেশনালি প্রকাশনা তো সেই 12 বছর থেকেই চলছে। আর পাশাপাশি প্রতিবিম্ব প্রকাশ, যেটা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে, সেটারও বয়স প্রায় 7-8 বছর। 7-8 বছর। এই যে ঈদ উল ফিতর এলে আপনার কি কোনো বইয়ের বিক্রি বাড়ে, কিংবা বৈশাখ এলে বইয়ের বিক্রি বাড়ে? ঈদ আসলে আসলে আমরা বলি যে ঈদের সালামি বা উপহার হিসেবে বই একটি ভালো উপহার হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তো হ্যাঁ, এগুলো কাজ হলে যত বেশি কাজ হবে ততই আমাদের জন্য ভালো, প্রকাশক এবং লেখক উভয়ই উপকৃত হবে।
এই জন্য আসলে সমন্বিত উদ্যোগ সরকারি বেসরকারিভাবে দরকার। কিছু কাজ করার সুযোগ আছে। একজন প্রকাশক হিসাবে কিংবা একজন লেখক হিসাবে আপনি কি মনে করেন যে আমাদের প্রকাশনার জগৎটাকে আরো সমৃদ্ধ করতে গেলে কি করা দরকার বলে আপনি মনে করেন? নতুন লেখকদের যেমন প্রণোদনা দিতে হবে, পাশাপাশি যারা আসলে বুদ্ধিদীপ্ত চর্চা করে, মৌলিক শুদ্ধ সাহিত্য চর্চা করে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মূলধারায় যাতে তারা তাদের জায়গাটা এস্টাবলিশড হতে পারে সেই জন্য কাজ করা। একটা সমস্যা আমাদের দেশে প্রায় আমরা শুনি যে লেখকরা রয়্যালিটি পান না। আবার বলা হচ্ছে যে বাংলা একাডেমিতে এবার প্রচুর বই বেরিয়েছে, তরুণদের অনেক বই, কবিতার বই তো অসংখ্য বের হয়। তো যে রয়্যালিটি না পাওয়ার যে অভিযোগটা, এটা একজন প্রকাশক হিসাবে আপনি কিভাবে দেখেন? ভালো প্রকাশক যারা আছে তারা অবশ্যই রয়্যালিটি দেয় এবং এটা তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি জড়িত। করে। আর রয়্যালিটি দিতে পারলে প্রকাশক যেমন নিজেকে একটা সমৃদ্ধ মনে করে এবং লেখক হিসেবেও নিজেকে সে গর্বের একটা জায়গা, আমি বইয়ের বিনিময়ে এতগুলি টাকা পেয়েছি। আর এই কাজটা যারা করেন না তারা আসলে অনৈতিক কাজ করে যাচ্ছেন। যে আপনার প্রকাশনী নিয়ে আপনার স্বপ্নটা কি? আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে প্রকাশক হিসাবে একজন পেশাদারিত্বের জায়গায় নিজেকে আরও বেশি জোর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নবীন এবং প্রবীণ যারা আসলে গুণগত মানের লেখক, পেশাদার লেখক হিসেবে যারা আসতে চায় তাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কবিতাও লেখেন, আপনার একটি কবিতা আমরা শুনতে চাই। শিরোনাম তোমার প্রেমের ঋণ। চাতকের মতো চেয়ে থাকি, ঘুমের ভিতর তোমায় দেখি, তোমার হাসির জাদুর বাসি, মনটা তাই হয় উদাসী। চুলের আগায় হাওয়া লেগে, তুফান আসে ভীষণ বেগে, তোমার চোখে রেখে চোখ, বলতে পারবো সকল শোক। যৌবনের সব নির্যাস দিয়ে, বাজাতে পারো প্রেমের বীণ, জীবন দিয়ে করব শোধ, তোমার প্রেমের সকল ঋণ। বাহ! তোমার প্রেমের সকল ঋণ। জীবন দিয়ে করব শোধ, তোমার প্রেমের সকল ঋণ। চমৎকার একটি প্রেমের কবিতা শুনলাম। অনেক ধন্যবাদ খায়ের ভাই, আপনি অনেক কাজ করছেন সাহিত্যের জন্য। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এটিএন বাংলা এবং যারা কলাকৌশলী আছেন সামনে পিছনে থেকে কাজ করে যাচ্ছেন, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ব্যক্তিত্ব পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক, সমাজসেবী, আমাদের সকলের প্রিয় ডক্টর ওয়াহিদা বানু। আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো আপনার জীবনের সিংহভাগ সময় নারীর অধিকার, শিশুর অধিকারের প্রশ্নে কাটিয়েছেন। এবার বিশ্ব নারী দিবসের যে তাৎপর্য, আমরা সেই তাৎপর্য কতটা অর্জন করতে পেরেছি বাংলাদেশের নারীদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে যদি একটু বলেন। নারী আন্দোলন, নারীর অধিকার, নারীর সম অধিকার সব কিছুতেই কিন্তু শুধু নারীর অবদান না, নারী এবং পুরুষকে সমান তালে, সমানভাবে এবং এই বিশ্বস্ততার সাথে এগিয়ে আসতে হবে। আমরা দেখতে চাই যে প্রতি বছরে একটা দিন আমরা ফেরত যেতে চাই, যে 365 না 64 দিন আমরা আসলে নারীদের জন্য, জেন্ডার ইকুয়ালিটির জন্য আসলে আমরা কতটা তৎপর ছিলাম, কতটা কাজ করেছি, কতটা অর্জন করেছি, কতটা করতে পারিনি, আমাদের সামনে বাধাগুলো কি, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি। একই সাথে আমরা যেটা দেখার চেষ্টা করি, এটা তো আন্তর্জাতিক একটা বিষয়, কিন্তু প্রত্যেকটা দেশে দেশে কি অর্জনগুলো হচ্ছে, যে সূচকগুলো আছে অর্জনের, মানবাধিকার অর্জনের, অর্থনৈতিক অর্জনের, সামাজিক অর্জনের, সাংস্কৃতিক অর্জনের এবং নারীদের ক্ষমতায়নের যে সূচক, সে জায়গায় আসলে আমরা কোথায়, কোন অবস্থানে আছি, এটা দেখে তারপর হয় কি যে আমরা যারা বেসরকারি সংগঠনগুলো কাজ করি তখন আমরা এটাকে আসলে তুলে ধরি সরকারের কাছে। আবার সরকারের একটা এবার 9th 5 years অ্যাকশন প্ল্যান চলছে, তারাও যখন অ্যাকশন প্ল্যানটা করবে প্রত্যেকটা মিনিস্ট্রির কিন্তু আলাদা আলাদা বাজেট আছে, বাজেট বরাদ্দ আছে এবং এখানে নারীর জন্য বা জেন্ডার সমতা যেটা আমরা বলি, বৈষম্যটা কমানোর জন্য
কত পার্সেন্ট বাজেট ধরা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু ওনারা কথা বলেন, বাজেট বরাদ্দ করেন। তো যে সিংহভাগ বাজেট সেটা কিন্তু আমরা দেখি না যে নারীদের জন্য বা জেন্ডার বৈষম্যের জন্য বরাদ্দ হয়েছে, এটা কখনোই হয় না। কেন? এখানে 0.01% অফ দ্য টোটাল বাজেট এখানে টার্গেট করা হয় বা বরাদ্দ করা হয়। সেটা নিয়ে আমাদের খুব বেশি বলার কিছু নাই, কিন্তু আমাদের বলার কথা এটা যে যে বাজেটটাই আপনি বরাদ্দ করলেন রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, সেই বাজেটটুকু কি নারীদের সমতার জন্য, নারীদের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য আসলে ব্যয়িত হলো কিনা? রাইট পিপল, রাইট পারসন, রাইট প্লেসেস, তাদেরকে আমরা রিচ করতে পারলাম কিনা? আমাদের চর আছে, হাওর বাওর আছে, চিটাগং হিল ট্রাক্স আছে, আমাদের কক্সেস বাজার আছে, ওদিকে রোহিঙ্গা ক্যাম্পস আছে। দেয়ার আর মেনি হার্ড টু রিচ এরিয়া, যেখানে আসলে নারীরা মেইনল্যান্ডে কখনো আসবে বা মেইনল্যান্ড আছে বাংলাদেশে, সেটা কখনো দেখতে আসবে, এটা তারা ভাবতেই পারে না। তারা মাথায় একটা কলসি, কোমরে একটা কলসি, হাতে একটা কলসি নিয়ে পানিটা, তাদের সুপেয় পানি আনতেই তাদের সারাটা দিন চলে যায়। তো সে জায়গায় আমি বলবো, এবারে বিশ্ব নারী দিবসের যেটা প্রতিপাদ্য, যে নারীর প্রতি, নারীর জন্য বিনিয়োগ এবং এটার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে অবদান থাকবে। তো এই বিনিয়োগের জায়গায় আমি যদি বলি যে আসলে শুধু কি বিনিয়োগ, নাকি আমরা নারীর যে অবস্থান এবং অবস্থা, এই চিত্রটা আমরা দেখতে চাই। আর একটা বলা হচ্ছে যে যখন নারীরা নিগৃহীত হয়, যৌন হয়রানির শিকার হয় বা যে কোনো ধরনের শিকার হয়, এখনও মনে করেন যে অনেকগুলো স্টাডি বলে যে 80-86% কিন্তু তারা পুলিশের কাছে যায় না, কমপ্লেন করে না। আমরা জানি বাংলাদেশে টোল ফ্রি নাম্বার আছে, পুলিশের 999 আছে, 109 আছে, গেলেই কি তারা সম্মানটা বিচারটা এটা পায় না। এবং পায় না বলে দেখা যায় যে যদিও আমরা 36% বলেছি যে তারা কোনো ধরনের নিগৃহীত হবার ঘটনা ঘটলে তারা কিন্তু প্রটেস্ট করে, প্রতিবাদ করে। এই যে প্রতিবাদ করার সংস্কৃতিটা চলে আসছে, যেটা আগে একদমই ছিল না। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে নারী জাগরণের বিষয়টা নারীর একক অস্তিত্ব, পজিশন বা স্ট্যাটাসের বিষয় নয়, এটা রাষ্ট্রীয়ভাবে আদর্শিক একটা বিষয়, যেটার উপর দাঁড় করে, যে মূল্যবোধের উপরে দাঁড় করে নারী এবং পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে। সবারই দয় হোক, একে অপরের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব, দায়িত্ব পালন করব, এ প্রত্যাশা করি। আপনি অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। রবীন্দ্রনাথ বৈশাখকে আবাহন করেছিলেন, এসো হে বৈশাখ এসো এসো, বৎসরের আবর্জনা দূর করে দাও এবং বৎসরের যে সমস্ত গ্লানি, তাপ, শোক, সেগুলো মুছে সেখানে আনন্দ এবং জীবনের গানকে উৎসাহিত করো, এই আহ্বান ছিল রবীন্দ্রনাথের। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের জীবন সুন্দর হোক, সত্য হোক এবং আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে আমরা মানবিক মূল্যবোধের জাগরণ করি, সেই প্রত্যাশায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।